2014 বিশ্বকাপ জিতেছিল জার্মানি। এরপরে অনেকটা সময় পার হয়ে গেছে বলেই আপনার কাছে মনে হতে পারে। 10 বছর পেরিয়ে গেছে, তার ভেতরে বিশ্বকাপ হয়েছে দুটোতেই জার্মানি বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকে। ইউরোর একটাতে তারা সেমিফাইনালে উঠেছিল 2016-তে, কিন্তু পরের ইউরোতে গিয়ে রাউন্ড অফ 16 থেকেই বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। সেই জার্মানির মাঠেই এবার হতে যাচ্ছে ইউরো, কিন্তু জার্মানি যে নড়বড়ের সময়টা তাদের সময়ের ভেতর দিয়ে যেতে হচ্ছিল, সেখান থেকেই তারা ঘুরে দাঁড়ানোর একটা প্রত্যয় খুঁজে পেয়েছে গেল মার্চেই, যখন তারা ফ্রেন্ডলি ম্যাচে নেদারল্যান্ডস এবং ফ্রান্স দুই দলকেই হারিয়ে দিয়ে এসছিল। এবং ওই দলটার কোচ ইউলিয়ান নাগেলসমান ইউরো শুরু হওয়ার আগেই 27 জনের একটা স্কোয়াড ঘোষণা করেছেন, যে স্কোয়াডে বলতে গেলে সেই অর্থে তেমন কোনো চমক নাই। চমক একটা আপনি বলতে পারেন, 4 জন গোলকিপারকে ইউলিয়ান নাগেলসমান তার দলে রেখেছেন এবং তিনি জানিয়েও দিচ্ছেন এই 4 জন গোলকিপারই যাচ্ছেন মূল টুর্নামেন্টে। তবে একটু চমকপ্রদ হলেও সত্যি যে শেষ পর্যন্ত স্টেফান ওর্তেগার জায়গা হয় নাই এই দলটাতে। যে স্টেফান ওর্তেগা মাত্র 2 দিন আগে ম্যানচেস্টার সিটির হয়ে একটা দুর্দান্ত সেভ করেছেন টটেনহ্যামের বিপক্ষে, 4 জন গোলকিপারের ভেতরেও তিনি নাই জার্মানির স্কোয়াডে। ডিফেন্ডারদের ভেতরে সেখানে আন্টোনিও রুডিগার, জোনাথন টা, মাৎসিমিলিয়ানো মিটেলস্টাড, ইয়োশুয়া কিমিখ, বেঞ্জামিন হেনড্রিক্স, ভালদেমার আন্টন, রয়েছেন ডেভিড রাউম। এরাই শেষ পর্যন্ত জায়গা করে নিয়েছেন জার্মানির ডিফেন্স লাইনে। একটা প্রশ্ন আপনার কাছে থাকতে পারে, ম্যাট হুমেলস কেন দলে নাই? সেই প্রশ্নটাকে একপাশে সরিয়ে রাখুন, মিডফিল্ডটা দেখে নিন। মিডফিল্ডে যথেষ্ট স্ট্যাবিলিটি আছে বলে আপনার মনে হতে পারে, কিন্তু সেই জায়গাতেও লিওন গোরেৎস্কা অথবা ইউলিয়ান ব্রান্ড তাদের কারো জায়গা হয় নাই। জার্মানির যা মিডফিল্ড দাঁড়াচ্ছে তাতে সেখানে টনি ক্রুজ যিনি মার্চে ফিরেছিলেন, তার জায়গা তো সেখানে অবধারিতভাবে হচ্ছেই। একই সঙ্গে জায়গা আছে রবার্ট এন্ড্রিক, ক্রিস ফিউরিক, প্যাসকেল গ্রস, ইলকাই গুন্দোগান, রয়েছেন জামাল মুজিয়ালা, লেরয় সানে, ফ্লোরিয়ান ভার্টজ এবং আলেকজান্ডার পাভলোভিচ। এদের বেশিরভাগকেই আপনি হয়তো চেনেন। আলাদা করে একটু আলেকজান্ডার পাভলোভিচকে নিয়ে কথা বলতে হয়। মাত্র 20 বছর বয়স তার, এবং তার এবার ডেবিউ হয়ে যাচ্ছে ইউরো দিয়েই। তার আগে তিনি কখনোই জার্মানির জাতীয় দলে খেলেন নাই। কখনোই জার্মানির জাতীয় দলে না খেলা মোট 3 ফুটবলারের জায়গা হয়েছে এই 27 জনের স্কোয়াডে। আর সেখান থেকেই বাদ পড়েছেন ম্যাট হুমেলস, জুলিয়ান ব্রান্ড এবং একই সঙ্গে লিওন গোরেৎস্কা। যারা বাদ পড়েছেন তাদেরকে নিয়ে কেন খুব একটা প্রশ্ন নাই। তার ভেতরে ইউলিয়ান ব্রান্ডের কথা আপনি ধরতে পারেন। তিনি অনেকদিন ধরেই জার্মানি দলে আসছেন যাচ্ছেন, এরকম একটা পরিস্থিতিতে হুমেলস তিনি এবারের চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত করেছেন। ইনফ্যাক্ট সেমিফাইনালের 2টো ম্যাচে তিনি হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ। তার না থাকাটা একটা প্রশ্নবোধক চিহ্ন হয়তো ইউলিয়ান নাগেলসমানের সামনে দাঁড় করিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু তিনি আসলে বলেছেন তার 2 সেন্টার ব্যাক কারা এটা তিনি জানেন, এবং তার ব্যাকআপ প্ল্যান কি সেটা সম্পর্কেও তিনি নাকি অবগত আছেন। তাই কারা নাই তাদেরকে নিয়ে জার্মানির এই স্কোয়াড ঘোষণার পরে খুব একটা কথা হচ্ছে না। ফরওয়ার্ড লাইন সেটা বাদ দিয়ে আমরা যাইনি, সেখানে থমাস মুলার রয়েছেন, একই সঙ্গে সেখানে জায়গা হয়েছে নিকলাস ফুলকোর্গ, কাই হাভার্টজ, ডেনিস উন্দাভ এবং মাৎসিমিলিয়ান বেইয়ারের। এই ফরওয়ার্ড লাইন দেখলে আপনি জানেন যে থমাস মুলার এক্সপেরিয়েন্স ফুটবলার, এবং জার্মানির ওই যে 2014 সালের বিশ্বকাপের কথা আমরা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলছি বা বলতে হচ্ছে, সেই জায়গায় জার্মানির 3 জন ফুটবলার আছেন। এক ম্যানুয়েল নয়ার গোলকিপার, ডিফেন্সে কেউ নাই, মিডফিল্ডে আসুন টনি ক্রুজ, এবং এই ফরওয়ার্ড পজিশনে ওই একজনই আছেন থমাস মুলার। কিন্তু ফরওয়ার্ড পজিশনে মূল জায়গাটা বা মূল খেলাটা হয়তো খেলতে হবে কাই হাভার্টজকে, যিনি জার্মানির জাতীয় দলে তো ভালো করছেনই, এর আগে আর্সেনালে চমৎকার একটা মৌসুম তিনি কাটিয়ে এসছেন। এই ছাড়া নিকলাস ফুলকোর্গ তিনিও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গোল করেছেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তিনি খেলবেন। একটা রূপকথার গল্প তার এরই মধ্যে তৈরি হয়ে গেছে জার্মানির জাতীয় দলে সাবস্টিটিউট হিসেবে, তাকে হয়তো আমরা ওই জায়গায় দেখতে পারি। এই জায়গায় আপনার আলাদা করে চমক জাগতে পারে ডেনিস উন্দাভকে দেখে। আগের সিজনে যিনি ব্রাইটনে খেলছিলেন, প্রিমিয়ার লিগের ক্লাবের হয়ে মোটেই ভালো করতে পারেন নাই, পরে এবার স্টুটগার্টে যোগ দিলেন। স্টুটগার্ট এই সিজনে যে চমৎকার করেছে, চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে, তার পেছনে উন্দাভের একটা অবদান আছে। কিন্তু হয়তো ইউলিয়ান নাগেলসমান তাকে খুব একটা ব্যবহার করতে চাইবেন কিনা ম্যাচের পরিস্থিতির ওপরে অনেক কিছু সেটা নির্ভর করছে। জার্মানি কোন গ্রুপে আছে সেটা এতক্ষণে আপনার জেনে যাওয়ার কথা। গ্রুপ এতে তাদের সঙ্গে স্কটল্যান্ড, সুইজারল্যান্ড এবং একই সঙ্গে হাঙ্গেরি, অর্থাৎ গ্রুপটাকে আপনি খুব একটা কঠিন হয়তো বলবেন না। আর এই ফিক্সচারগুলো যা দেখা যাচ্ছে তাতে জার্মানির ম্যাচগুলো যে ধারাবাহিকতায় এগোচ্ছে তাতে তাদের আসলে খুব সহজেই গ্রুপ পর্বের বাধাটা অন্তত পক্ষে পেরিয়ে যাওয়ার কথা।
তবে জার্মানির যে স্কোয়াড 27 জনের সেটাকে নামিয়ে আনতে হবে 26 জনে। আপনি সর্বোচ্চ 26 জনের স্কোয়াড ঘোষণা করতে পারবেন এবং জার্মানি ইউরো খেলতে যাওয়ার আগে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। প্রথমটায় তাদের প্রতিপক্ষ ইউক্রেন, পরেরটায় গ্রিস, এবং গ্রিসের সঙ্গে তারা যেদিন ম্যাচ খেলবে ওই দিনই আসলে 26 জনের স্কোয়াড নামিয়ে আনার সবশেষ দিন। অর্থাৎ ওই প্রীতি ম্যাচের আগে অথবা পরে নাগেলসম্যান হয়তো জেনে যাবেন যে কাকে তাকে বাদ দিতে হবে এবং এরপরে তিনি তার মূল দলটা পেয়ে যাবেন। ম্যাচের কথা বলছি, টুর্নামেন্টের আগে যখন তিনি স্কোয়াড ঘোষণা করলেন, নাগেলসম্যান প্রেস কনফারেন্সে খুব পরিষ্কার করে তার পরিকল্পনার কথা আলাদা করে জানিয়েছেন। আমরা এবার চলুন একটু দেখি যে স্টার্টিং 11টা কেমন হতে পারে। জার্মানির গোলবারের নিচে কে থাকবেন সেটা নিয়ে তো আসলে সংশয়ের কোনো জায়গা থাকার কথাই নয়। রাইট ব্যাক পজিশনটা ইয়োশুয়া কিমিকের ধরে রাখার কথা, আর সেন্টার ব্যাকে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত এই মৌসুম খেলা অ্যান্টোনিও রুডিগারের সঙ্গী হওয়ার কথা। বায়ার লেভারকুজেনকে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন যারা দেখাচ্ছেন তাদের একজন জোনাথন টা। এবং লেফট ব্যাকের পজিশনটা, ওখানে একটা প্রশ্ন আপনার মনে থাকতে পারে, তবে জার্মানির আগের যে কটা ম্যাচ সেই জায়গায় যিনি খেলেছেন মিচেল স্টাড, তারই আসলে শেষ পর্যন্ত ওই জায়গায় হয়তো থাকতে পারেন এবং এর ব্যাকআপ প্ল্যান তো নিশ্চয়ই রয়েছে। টোনি ক্রুস মিডফিল্ডে থাকবেন মোটামুটি নিশ্চিত করে বলে দেওয়া যায়। ইনফ্যাক্ট এই যে স্কোয়াড ঘোষণা, সেই সময়ও আলাদা করে নাগেলসম্যানকে টোনি ক্রুসকে নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং টোনি ক্রুস যে এই দলে কত বড় ভরসা সেটা আপনি ওই মার্চের দুটো ফ্রেন্ডলি ম্যাচ দেখলেই হয়তো বুঝতে পারবেন বা হয়তো এতদিনে বুঝেও গেছেন। তিনি বেশ ঠান্ডা থাকেন এবং প্রেশার সিচুয়েশনে তার কাছ থেকে বল ডিস্ট্রিবিউশনের কাজটা খুব ভালো মতো হয়। নাগেলসম্যান এই কথাটাই প্রেস কনফারেন্সে আরেকবার সবাইকে মনে করিয়ে দিয়েছেন এবং জার্মানিকে এবার যে অন্যতম ফেভারিট ধরতে হচ্ছে বা আমরা বলছি জার্মানি এবার ইউরোতে ভালো করবে, তার পেছনে অন্যতম কারণ আসলে টোনি ক্রুসের ফিরে আসা। টোনি ক্রুস ওই জায়গায় রিয়াল মাদ্রিদে যে ফর্মে তিনি আছেন সেটাই টেনে নেওয়ার চেষ্টা করবেন। তবে একটা প্রশ্ন হয়তো ওখানে থেকে যাবে, রিয়াল মাদ্রিদে তিনি তো 60 বা 70 মিনিটের পরে আর খুব একটা খেলেন না, তাকে বদলি করে নিয়ে আসা হয়। এই জায়গায় আসলে নাগেলসম্যান কি করবেন, ওই শেষের 20 মিনিট বা 30 মিনিট তিনি আসলে কি ধরনের পরিবর্তনে যাবেন? হতে পারে অপশন তার ওই জায়গায় পাভলোভিচ, 20 বছর বয়সী এই মিডফিল্ডার, তাকে আসলে আগামীর অন্যতম সেরা মিডফিল্ডার ধরা হচ্ছে এবং সম্ভবত তিনি 4-5 বছরের ভেতরে অন্যতম সেরা নাম্বার 8-এ পরিণত হবেন যদি তার এই ধারাবাহিকতা তিনি বজায় রাখতে পারেন। ভুলে গেলে চলবে না এই 20 বছর বয়সী মিডফিল্ডারকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাবিউতে টমাস টুখেল স্টার্টিং 11-এ জায়গা করে দিয়েছিলেন। তার পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে। মিডফিল্ডে আরও আছেন ইলকাই গুন্দোগান, তারও থাকার কথা ওই জায়গায়। গুন্দোগানের জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট, তবে তিনি হয়তো একটু সামনের দিকে খেলবেন। ম্যান সিটিতে গেল 3-4 বছর আগে যে পজিশনটায় খেলতেন সেখান থেকে তিনি ইভলভ করেছেন, আরও একটু সামনে গেছেন। তাই টোনি ক্রুসের সঙ্গী হিসেবে আমরা আসলে দেখতে পারি অ্যান্ড্রিককে, লেভারকুজেনের আরেক মিডফিল্ডার যিনি লেভারকুজেনের এই যে সাফল্য গাথা তার পেছনে অন্যতম বড় অবদান রেখেছেন গ্রানিট শাখার সঙ্গে মিডফিল্ডে ওই জায়গাটায় সাপোর্ট দিয়ে। আক্রমণে একটা দুর্দান্ত ডাইমেনশন অ্যাড করতে পারেন ফ্লোরিয়ান ভার্টজ। বলাও যায় না স্টার্টিং 11-এই তার জায়গা হয়ে যেতে পারে। এই মৌসুমে লেভারকুজেনের হয়ে যে ফর্ম তিনি দেখিয়েছেন, জার্মানির হয়ে জাতীয় দলে এর আগে গোলও করে ফেলেছেন, সব কিছু মিলিয়ে এবারের ইউরোতে হয়তো কথা হতে পারে অনেক বেশি জামাল মুজিয়ালা বা লেরয় সানেদেরকে নিয়ে, কিন্তু গেম চেঞ্জার হয়ে যাওয়ার সব রকম সামর্থ্য আছে এই ফ্লোরিয়ান ভার্টজের। জার্মানির এবারের যে শক্তি তার পেছনে অন্যতম কারণ ভার্টজের এই ফর্মও। আর ইলকাই গুন্দোগানের দুই পাশে কে, লেরয় সানে আর জামাল মুজিয়ালা, তাদের ওই জায়গায় খুব একটা পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ হয়তো নাই। বায়ার্ন মিউনিখে যেমন রাইট সাইডে লেরয় সানে খেলেন, লেফট সাইডে জামাল মুজিয়ালা খেলেন বেশিরভাগটা সময়, এরকম কিছুই হয়তো ইউলিয়ান নাগেলসম্যানের মাথায় খেলে যাওয়ার কথা। আর ফরওয়ার্ড পজিশনের অপশনসগুলো কি আছে সেগুলো তো আমরা সেটা নিয়ে কথা বললামই। জার্মানি আমার বিশ্বাস এইবার ইউরোতে ঘরের সাপোর্ট তো আছেই, তার সঙ্গে তাদের যে মানের উন্নতি হয়েছে, তাদের পারফরমেন্সের উন্নতি হয়েছে, সেটা তাদেরকে বড় স্বপ্ন দেখাতে সাহায্য করবে বলে আমার বিশ্বাস। আপনার কাছে জানতে চাই, এতদিন আগেই হয়তো অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে 1 মাসের ভেতরে, কিন্তু এবারের ইউরোতে এই জার্মানি কত দূর যাবে, আপনার প্রেডিকশন কি জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.